ওই জিল্লু মেধো সত্তর কোটার পিডিএফ লিস্ট দে। আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল হতে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, জিল্লু কিন্তু এখনো পিডিএফ এর লিস্ট দেয়নি, কিন্তু আমি একটা পেয়েছি। বিস্তৃত বলতেছি, মেধো অসচ্ছল কোটার লিস্ট মানে সম্পর্কে আজকে কিছু কথা বলবো, বিস্তারিত কিছু আলোচনা করব। হ্যাঁ, তো মেধো অসচ্ছল কোটার রেজাল্ট কিন্তু এখনো দেয়নি। 10 থেকে নিয়ে 20 এপ্রিলের মধ্যে জেনারেল কোটা ভর্তি কার্যক্রম হবে। তোমরা ধরে রাখো আগামী কয়েকদিনের মধ্যে মেধো অসচ্ছল কোটার লিস্ট দিয়ে দিবে। ধরে রাখো আগামী 2-3 দিনের মধ্যে এটা প্রকাশ করে ফেলবে, অথবা আগামীকালও প্রকাশ করতে পারে। আজকে 8 এপ্রিল, আশা করি 2-1 দিনের মধ্যে দিয়ে দিবে, আগামীকাল অথবা পরশুর মধ্যে দিয়ে দিবে। হ্যাঁ, আজকে আমি মেধো অসচ্ছল কোটার সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা বলবো। এখানে এই যে 20টা নাম দেখতেছো, এটা হচ্ছে কোনো এক মেডিকেল কলেজের মেধো অসচ্ছল কোটায় ওরা এবার চান্স পেয়েছে। হ্যাঁ, 2024-25 সেশনের। তো এটা সম্পর্কে আজকে আমি একটা রিভিউ ভিডিও তৈরি করতেছি। হ্যাঁ, মেধো অসচ্ছল কোটার রেজাল্ট এখনো দেয়নি, কেউ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা না অথবা কমেন্ট করবা না। হ্যাঁ, যখন দিবে, কার কোন মেডিকেলে চান্স হয়েছে সেটা অবশ্যই জানবে। যতটুকু হেল্প করার ইনশাল্লাহ আমার স্থান থেকে আমি হেল্প করার চেষ্টা করবো। হ্যাঁ, পরামর্শ দিয়ে হোক অথবা যেভাবে হোক, অথবা ভাইভাতে কিভাবে চান্স পেতে পারো ওই সম্পর্কে বিস্তারিত আমি সর্বাত্মক হেল্প করবো। হ্যাঁ, অবশ্যই জানাবা কোন মেডিকেলে কার মানে চান্স হয়েছে। হ্যাঁ, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে 20টা পজিশন দেখতেছো, এটা একটা মেডিকেল কলেজের লিস্ট, এটা এখনো প্রকাশিত হয়নি। আমি কিভাবে পেলাম এসবও তোমরা এখন জানাবার দরকার নাই। এখন যে কথায় কাজে আসি, কারণ আমি এই ভিডিওটা সম্পর্কে এখানে আমি 3টা লিস্ট তৈরি করেছি। হ্যাঁ, একটা হচ্ছে মেরিট, একটা হচ্ছে টেস্ট স্কোর, একটা হচ্ছে SBTS-FS দ্বারা আমি কি বোঝাচ্ছি, এটা হচ্ছে স্কোর বেসড অন টেস্ট স্কোর ফর ফিনান্সিয়াল স্কোর। হ্যাঁ, এটা হচ্ছে মেরিট স্কোর। এখানে যে দেখতেছো তোমার ওর মেরিট স্কোর হচ্ছে 15,100, আর টেস্ট স্কোর পেয়েছিল 74.50 আর হচ্ছে এই যে মেধো অসচ্ছল কোটার আবেদন করতে হলে আমি বলছি 100 মার্কে এটা কাউন্ট করা হবে। স্কোর থেকে হচ্ছে তোমার 60% মার্ক, আর হচ্ছে মেধা কোটার ক্রাইটেরিয়া থেকে হচ্ছে 40 মার্ক, এই মোট 100 মার্ক। তো এখান থেকে ও পেয়েছে 77.45 দেখতে পারছো। ওর টেস্ট স্কোর হচ্ছে 64.50। এটাকে তুমি যদি 60% করো, মার্কটা আসে হচ্ছে তোমার 38 মানে 38-এর মতো আসে। হ্যাঁ, আর তার মানে 38 আসলে আর মেধো অসচ্ছল কোটা থেকে আসে 40 মার্ক, তাহলে ও পেয়েছে মোট মার্ক 77.50 মানে 45। তাহলে 77.45 থেকে আমি যদি তোমার ওর ইয়াটা টেস্ট স্কোরটা বাদ দিই, তাহলে আমি ওর মেধো অসচ্ছল কোটায় ও কত মার্ক পেয়েছে, প্রায় 39 মার্কের মতো পেয়ে গেছে। তার মানে এই স্কোর থেকে 60% মার্ক, আর এই টেস্ট স্কোর থেকে 39 মার্ক নিলে ও হচ্ছে 77.45। বুঝতে পারছো? তার মানে ও মেধো অসচ্ছল কোটার 40 মার্ক থেকে 39 মার্কেও কাউন্ট হয়ে গেছে। মানে ওইখানে হয়তো ও দরিদ্র অথবা অসহায়, তার জন্য কিন্তু ও দূরের পজিশন থাকা সত্ত্বেও কিন্তু ও চান্স হয়ে গেছে, এমনকি ভাইভাতে ডাক পেয়েছে। তোমরা দেখছো 77.45। হ্যাঁ, দ্বিতীয় পজিশনটা যদি আমরা দেখি 8,490তম সিরিয়াল, ওর হচ্ছে টেস্ট স্কোর ছিল 71.75, আর হচ্ছে ওর মেধো অসচ্ছল কোটার স্কোর হচ্ছে তোমার 77.05। মেন এখান থেকে কোনটা দেখবে? মেন থেকে এখানে মেরিট স্কোরটা কিন্তু দেখবে না, টেস্ট স্কোরটাও দেখবে না। এখন মেন পজিশনটা দেখবে ওর মেধো অসচ্ছল টেস্ট স্কোর আর হচ্ছে মেধো অসচ্ছল কোটার স্কোর থেকে কত পাচ্ছি, এটা কিন্তু মেন রেজাল্টটা। বুঝতে পারছো? এটাতে কিন্তু যাচাই বাছাই করা হবে। ও পেয়েছে, সেকেন্ড জন পেয়েছে 77.05, প্রথম জন পেয়েছে 77.45, ও 64 পায়া পাইছে 77, আর ও 71 পায়া পেয়েছে 77। বুঝতে পারছো? এবার আমি যেভাবে বলছিলাম আগে, এভাবে কিন্তু রেজাল্ট তৈরি হচ্ছে অথবা হবে। তারপরে তৃতীয় জন হিসেবে পাইছে 6,485, আর স্কোর পেয়েছে 72.25, আর ওর ইয়াটা হয়ে গেছে মানে মেন স্কোরটা হয়েছে 74.15। বুঝতে পারছো? আর হচ্ছে আরেকজন দেখতেছি, ও পেয়েছে সিরিয়াল হয়েছে 29,337। এত সিরিয়াল থাকা সত্ত্বেও মেধো অসচ্ছল কোটায় চান্স পেয়ে গেছে, মানে ভাইবার জন্য সিলেক্ট হয়ে গেছে। ওর স্কোর ছিল 65.25, আর এমনি মেন স্কোরটা হচ্ছে 72.05। হয়তো দরিদ্র বিদায় চান্স পেয়ে গেছে, ক্রাইটেরিয়া আছে বিদায়, হয়তো টিসিবি কার আছে অথবা অন্যান্য ক্রাইটেরিয়াগুলি আছে, অথবা প্রত্যন্ত এলাকার। আরেকজন পেয়েছে, ওর পজিশন রয়েছে 7,859, আর টেস্ট স্কোর হচ্ছে 70.75, আর মেন স্কোর হচ্ছে 70.45। আরেকজনের সিরিয়াল দেখতেছি আমরা 17,159, আর টেস্ট স্কোর হচ্ছে 62.75, আর মেন স্কোরটা হচ্ছে 70.40। তারপরে হচ্ছে আরেকজন হচ্ছে সিরিয়াল 6,349, আর ও পেয়েছিল 75.25।
আর মেন স্কোরটা 70.15। তারপরে জন সিরিয়াল হচ্ছে পজিশন হচ্ছে 11,332, আর টেস্ট স্কোর ছিল 70.50, আর মেন স্কোরটা হচ্ছে তোমার 69.05। তারপরে পজিশন হচ্ছে 14,570, ওর টেস্ট স্কোরটা ছিল হচ্ছে তোমার 67.75, আর মেন ইয়াটা হচ্ছে 68.15। তারপরে জনের পজিশন হচ্ছে 6,510, ওর মেরিট টেস্ট স্কোর হচ্ছে 76.75, আর হচ্ছে মেন ইয়াটা হচ্ছে পজিশনটা ইয়ার টেস্ট স্কোরটা হচ্ছে তোমার 68.05। দেখো 76 পাইও চান্স পাইনি, 76 পাই কিন্তু সরকারিতে কিন্তু 73-এ কাটমার, 76 পাইছে, অবশ্যই ওর মেধা কোটায় বাইবার জন্য যোগ্য। তারপর হচ্ছে আরেকজনের পজিশন হচ্ছে 17,071, আর টেস্ট স্কোর হচ্ছে 65.75, আর মেন স্কোরটা হচ্ছে মানে 67.45। আরেকজনের স্কোর হচ্ছে 6,204, আর টেস্ট স্কোর হচ্ছে 75.50, আর হচ্ছে মেন স্কোরটা হচ্ছে 67.30। আরেকজন হচ্ছে 6,575, টেস্ট স্কোর হচ্ছে তোমার 75, আর মেন পজিশন ইয়াটা হচ্ছে 67। হয়তো ওর কিছু ইয়েস অথবা নো মনে দিয়েছিল অনেকগুলি, এটার জন্য 67 মধ্যে 75 পাওয়া সত্ত্বেও। আরেকজন হচ্ছে 6,283, ওর মেন ইয়ে হচ্ছে 77.00, আর মেন স্কোরটা হচ্ছে 66। দেখো 77 পেয়েছে একজনে, তারপরেও সরকারি মেডিকেলে চান্স হয়নি। তারপর হচ্ছে মেধা অসচ্ছলটা ব্যবাতে ডাক পেয়েছে, কিন্তু মেন স্কোরটা আমরা দেখতে পাচ্ছি 66.60। তার মানে ও এখানে সম্ভবত নো দিয়ে দিয়েছিল 3টার মতো। ও যদি আর 1 থেকে 2টাতে যদি তোমার ইয়া দিত মানে ইয়েস দিয়ে দিত, তার কিন্তু ও কিন্তু একদম প্রথম আইসা করে 77-80 মতো কিন্তু স্কোর হয়ে যায়, কিন্তু টেস্ট স্কোর ভালো ছিল 77। আরেকজনে পেয়েছে 5,666, ও টেস্ট স্কোর হচ্ছে 76.00, আর মেনিয়াটায় স্কোরটা হচ্ছে 66.60। আরেকজনের সিরিয়াল হচ্ছে 30,733, ওর হচ্ছে টেস্ট স্কোর 64.75, আর মেন স্কোরটা হচ্ছে 66.60। 30,000 থেকে চান্স হয়েছে বাইবাতে ডাক পাইছে, বুঝো হয়তো ইয়েস দিয়েছিল অনেকগুলি, অথবা ও প্রকৃতপক্ষে দরিদ্র বিদায় ওখানে বলছি না ওইগুলিতে মার্ক আছে। আর যাদের পজিশন ভালো থাকা সত্ত্বেও তুমি দেখতে আসছো যে সর্বোচ্চ সবগুলি নো দিয়ে দিচ্ছ, তোমার একটা ক্রাইটেরিয়া নাই, অথবা সবগুলি তোমার 1-2টা ইয়া দিচ্ছ, তুমি কিন্তু ডাকই পাবা না, বুঝতে পারছো? কেন এই স্কোরগুলি কিন্তু মেন, এগুলি পরে আরেকটা পজিশন দেয়াল থাকে, এটা কততম কয়জনকে সিলেক্ট করছে এখানে দেয়াল থাকে, এটা প্রথম 100, 200 অথবা 60, 70তম, 77তম, মানে এই স্কোরটা দিয়ে কিন্তু আরেকটা পজিশন করছে। তারপরে পজিশন রয়েছে 7,264, টেস্ট স্কোর 74.25, আর হচ্ছে তোমার ইয়ার স্কোরটা হচ্ছে তোমার 66.55, আর একজন স্কোর হচ্ছে 7,703, ওর টেস্ট স্কোর 74, আর হচ্ছে তোমার ইয়ার মেন স্কোরটা হচ্ছে 66.40। আর 5 জনের বলতেছি, ওর হচ্ছে 8,236, টেস্ট স্কোর হচ্ছে 74.50, আর হচ্ছে মেন স্কোর হচ্ছে 66.70। আরেকজনের পজিশন হচ্ছে 7,513, ও টেস্ট স্কোর হচ্ছে 74, আর মেন স্কোর হচ্ছে 66.40। আরেকজন হচ্ছে 7,522, ওর টেস্ট স্কোর হচ্ছে 74, আর হচ্ছে পাইছে 66.40। আরেকজনের সিরিয়াল হচ্ছে 15,247, বাইবাতে ডাক পাইছে, ঠিক আছে, 67.25 টেস্ট স্কোর, মেন স্কোর হচ্ছে 66.35। আরেকজনের স্কোর হচ্ছে তোমার 6,097, টেস্ট স্কোর হচ্ছে 75.50, আর মেন স্কোরটা 66.30। এখানে মোট পাঠাবি 24 জনের স্কোরটা দেখে দিলাম, মেরিট স্কোর, টেস্ট স্কোর, এমনকি মেন যে একদম রেজাল্ট দরিদ্র কোটা ক্রাইটেরিয়া স্কোর থেকে কত পেয়েছে এটা দেখো। এটা একটা মেডিকেল কলেজের রেজাল্ট। এই রেজাল্টে আমরা দেখলাম যে এখানে প্রায় ওই মেডিকেল কলেজের 5% সিটে প্রায় 24 জন না আসে, 24 জনকে এখানে চান্স দিয়ে দিয়েছে। এখানে মেয়ে আছে প্রায় 14 জনের মতো, ছেলে আছে 10 জনের মতো। তো তোমরা একটা বিষয় খেয়াল করছো যে এই যে আমি স্কোরগুলি বললাম, প্রথম জন হচ্ছে 77, তারপর আস্তে আস্তে কমতে 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 পরে কিন্তু আসছে, একদম সর্বনিম্ন গেছে। তো এখন কাদেরকে প্রায়োরিটি দিবে অথবা কারা চান্স পাবে? 20 জন থেকে কিন্তু 24 জন থেকে কিন্তু 20 জনই বাতিল করে দিবে, মানে 19 জনকে বাতিল করে দিবে, বুঝতে পারছো? 5 জন রাখবে অথবা 6 জন রাখবে। তো কাদের রাখবে অথবা কাদের রাখতে পারে? তাদেরকে রাখবে যাদের সব কাগজপত্র ঠিক আছে, প্রকৃতপক্ষে দরিদ্র, যে যে ক্রাইটেরিয়াগুলি ইয়েস অথবা নো ছিল এগুলো ঠিকঠাক আছে, কাগজপত্র প্রমাণ সহ করে দেখাতে পারছে, প্রকৃত দরিদ্র হলে ওদেরকে রাখবে। তবে প্রথম দিক দিয়ে ওদেরকে টার্গেট থাকে প্রথমগুলি, যেমন এটা দেখতেছো ওর স্কোরটা দিক দিয়ে বেশি, তারপরে এই প্রথমগুলিকে টার্গেট বেশি থাকে। আবার অনেকের দেখা যাচ্ছে যে এই আরেকটা দেখে 77 পাইছে, পজিশন 6,283, কিন্তু পেয়েছে 77, কিন্তু মেন স্কোরটা হয়ে গেছে 66। দরিদ্র ক্রাইটেরিয়া হয়তো 1-2টা নাই,
তো মোটামুটি এভাবে দেখে যে কাদের স্কোর ভালো অথবা কাদের টেস্ট স্কোর ভালো অথবা কাদের মেধা অসচ্ছল দরিদ্র কোটার স্কোর কাদের ভালো, এগুলি দেখে কিন্তু চান্স দিবে। কিন্তু বাবাজিরা, বাংলাদেশে জন্মগ্রহণ করছি, তোমরা জানো যে এখানে দুর্নীতি ভরপুর, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্তরে স্তরে দুর্নীতি ভরপুর। মেধা অসচ্ছল কোটায় বাস্তবতা যেটা, টাকা দিয়ে কিন্তু সিট বিক্রি হয়ে যায়, বুঝতে পারছো। কিছু মেডিকেল কলেজ আছে শেষরা যাওরা, তো এই মেডিকেল কলেজগুলি কি করে, টাকা দিয়ে যাদের সিলেক্ট করবে ওদের ওদের সাথে যেমন কন্ট্যাক্ট কইরা যোগাযোগ কইরা অথবা বিভিন্ন তৃতীয় পক্ষের লোক টুক দূরা টুরা কি করে সিটগুলি ওদেরকে বাইবাতে চান্স দিয়ে দেয়। ভালো পজিশন থাকা সত্ত্বেও ওরা চান্স পায় না। এই যে পজিশন থেকে এখানে তো ও কিন্তু চান্স পাওয়ার যোগ্য, ৭৭ পেয়েছিল মেডিকেল অ্যাডমিশনে, ও কিন্তু প্রকৃতপক্ষে যোগ্য, বুঝতে পারছো। আরেকজনের পজিশন হচ্ছে তোমার প্রায় ৫,০০০-এর মতো, বুঝছো, ও কিন্তু মোটামুটি যোগ্য, ৫,৬৬৬ ৭৬ পেয়েছিল। ওরা কিন্তু যোগ্য, কিন্তু ওরা কিন্তু কি বিলীন হয়ে যাবে, ওরা টাকার কাছে হেরে যাবে, টাকার কারণে ওরা চান্স পাবে না। মেধা গোটায় ডাক পাওয়ার পরও এখান থেকে মানে বাদ দিতে হবে। কাদের বাদ দিবে? প্রকৃতপক্ষে যাদের পজিশন ভালো ওরা কিন্তু অনেকে চান্স পায় না, বুঝতে পারছো, টাকার কাছে হেরে যায়। বহু দূর থেকে সিরিয়াল থাকা সত্ত্বেও তোরা এখানে তোমরা দেখতে পারছো কেউ ৩০,০০০ থেকে চান্স পেয়েছে, ১৫,০০০ থেকে চান্স পেয়েছে, ১৯,০০০, ১৭,০০০ থেকে চান্স পেয়েছে। এখন ও যদি বলে যে দিলাম আপনাকে ১০ লক্ষ টাকা, আমাকে ভাইভাতে টিকিয়ে দেন, টাকার লোভ জগতের মধ্যে এত কিছু যে জগতে হচ্ছে, এত কিছু করতেছে কিসের জন্য? টাকার জন্য, বুঝতে পারছো। তখন লোভ কিন্তু সামলাতে পারবে না, তখন কিন্তু ওকে ভাইভাতে সিলেক্ট করে ফেলবে। এটা বাস্তব কথা। এরকম প্রমাণ আমার কাছে অজস্র অজস্র প্রমাণ আছে, অজস্র জনের কাহিনী আমি জানি, দুঃখের কাহিনী, সুখের কাহিনী, কষ্টের কাহিনী। তবে প্রকৃতপক্ষে অনেকে চান্স পায়। তবে যেসব ভালো কলেজ একদম সবকিছু কোনো দুর্নীতির স্থান নাই, এখানে প্রকৃতপক্ষে যারা মেধাবী, প্রকৃতপক্ষে যারা গরিব, ওরা কিন্তু চান্স পায়, বুঝতে পারছো। এটা হচ্ছে আসল কথা। আর ৩০,০০০, ১৫,০০০, ১০,০০০ থেকে ডাক পাইছো, তার মানে তা নয় যে তোমার চান্স হয়ে যাবে। এবার ঠিক আছে, এখানে অনেক ভাইবা হবে, পরীক্ষা মানে যাচাই বাছাই হবে, সবকিছু ঠিকঠাক থাকলে তোমাকে চান্স দিবে যদি যোগ্য হয়ে থাকো। কর্তৃপক্ষ যদি, গভর্নিং বডি যদি মনে করে, আর গভর্নিং বডি যদি বললাম যে শেষরা যাওরা হয়ে থাকে, টাকার লোভী হয়ে থাকে, তখন টাকা দিলে সব খালাস। অনেক মেডিকেল কলেজ আছে কি করে, আচ্ছা এই লিস্টগুলি কিন্তু পিডিএফ আকারে প্রকাশ করা হবে ওয়েবসাইটে, ১-২ দিনের মধ্যে দিয়ে দিবে আশা করি ইনশাল্লাহ। তারপরে অথবা তোমার সিমে এসএমএস যাবে, তুমি কোন মেডিকেলে সিলেক্ট হয়েছো ভাইবার জন্য, ওইখানে তারিখ দেওয়া থাকবে, ওই তারিখে তোমার ওখানে উপস্থিত থাকতে হবে, ভাইবা দিতে হবে, এমনকি তুমি সিলেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ ভাইবাতে যদি সব ঠিকঠাক থাকে। আর ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করবে, মেডিকেলের নাম দেওয়া থাকবে, তারপরে রুল দেওয়া থাকবে, এমবিবিএস এর রুলটা, ওই প্রাইভেট মেডিকেল কলেজের জেনারেল কোটার রুল মানে যেভাবে ফাইনাল লিস্ট প্রকাশ হচ্ছে ওইভাবে ঠিক থাকবে। ওইটা আমি পরবর্তীতে দিয়ে দিব, যখন প্রকাশ হবে তখন লিঙ্ক সহ করে আমি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব, টেনশনের কারণ নাই। মেধা অসচ্ছল কোটায় তোমরা অনেক আসলে তোমরা খারাপ সময় পার করতেছো, বুঝতে পারছো। সরকারি তরফের জন্য চান্স হয়নি, এখন মেধা অসচ্ছল কোটার রেজাল্ট দিচ্ছে না, এটার জন্য অপেক্ষা আছো। রেজাল্ট এটা তৈরি হয়ে গেছে, এটা ২ এপ্রিলের দিকে তৈরি হয়ে গেছে, বুঝছো। এখন জাস্ট কয়েকদিনের মধ্যে মানে লিস্টটা প্রকাশ করে দিবে, বুঝতে পারছো। তো এ হচ্ছে কাহিনী। আর হ্যাঁ, যাদের কার কোন মেডিকেলে চান্স হয়েছে অথবা ব্যবহারতে ডাক হয়েছে, অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাবা যে ভাই অমুক মেডিকেলে আমি চান্স পেয়েছি। যতটুকু পারি আমার স্থান থেকে আমি হেল্প করার চেষ্টা করবো, যাচ্ছে বাসে তোমাদেরকে হেল্প তো করতেছি, তোমাদেরকে অনেক হেল্প করেছে আমি, বুঝতে পারছো। এই মেধা গোটা সম্পর্কে অনেকে জানতে নেই, আমার কারণে ভিডিও দেওয়ার কারণে অনেকে জানতে পারছো মেধা গোটা সম্পর্কে, তার জন্য আবেদন করছো, তার জন্য কাগজপত্র তৈরি করছো, নোটারি, প্রত্যয়নপত্র, আরো যত কিছু আছে যা যা আমি ভিডিওগুলো তাকে দেখেছি এগুলো তৈরি করে রাখছো, বসে আছো। এখন ডাক পাওয়ার আশা ইনশাল্লাহ পাবা, যেহেতু অলরেডি আমরা দেখতে পেয়েছি এখানে ৭,০০০, ৮,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০, ১০,০০০ থেকেও চান্স পেচ্ছে, ১৫,০০০, ১৭,০০০, ২০,০০০ থেকে ৩০,০০০ থেকেও চান্স পেচ্ছে, তুমি ইনশাল্লাহ পাবা। কারা চান্স পাচ্ছে এখন, চান্স উড়ে পাইতেছে যারা দেখা গেছে যে দরিদ্র কোটা ক্রাইটেরিয়া সবগুলি ৫টা আছে, ৫টা ইয়েস দিয়ে দিছে অথবা 4টে ইয়েস দিয়ে দিছে, কারণ মার্কটা ওর ৪০-এর কাছাকাছি ওই দিক দিয়ে চলে যাচ্ছে, ও তো অবশ্যই ডাক পাবে, স্কোর ওই দিক দিয়ে বেশি হয়ে গেছে। তোমার পজিশন ভালো থাকা সত্ত্বেও ৫,০০০, ৬,০০০ থাকা সত্ত্বেও তুমি এখন ওই ক্রাইটেরিয়া থেকে ইয়েস অপশন জায়গায় নো দিয়ে দিছো ৩-৪টার মতো, অটোমেটিক্যালি ডাক পাবা না, ধরো তুমি বাতিল হয়ে যাবা, তোমার নামে আসবে না, বুঝতে পারছো। কেননা ওই স্কোরটা কিন্তু আবার দেখবে ওই স্কোরে তোমার কত আসতেছে, কিন্তু আমরা এই স্কোরটা দেখতেছি যে মোটামুটি ৬৬ থেকে নিয়ে ৭৭-এর মধ্যে রেঞ্জ আছে তোমার। তুমি এখন নিজে হিসাব করতে পারবা, তোমার টেস্ট স্কোরের 0.6 দ্বারা গুণ করবা, আর তুমি কয়টাতে এজ দিছো কয়টাতে কি দিছো এটা কিন্তু মার্ক আছে, আমি কিন্তু ভিডিওতে দেখে দিছি, ওই মার্কটা হিসাব করে দেখো, যদি ৬৬ থেকে নিয়ে ৭৭-এর মধ্যে থাকে অবশ্যই অবশ্যই ডাক পাবা, কোনো টেনশনের কারণ নাই। আর ডাক পেলে যে চান্স হবে ওইটাও না, ওইখান থেকে আবার অটোমেটিকলি একদম প্রকৃতপক্ষে মানে বাতিল যাবে ১৫ জন করে, বুঝতে পারছো।
যে মেডিকেলে 100টা সিট ওখানে 20 জন ডাক পাবে, যে মেডিকেলে 50টা সিট এখানে যে মেডিকেলে 100টা সিট এখানে 20 জনকে রাখবে 5 জনকে, যে মেডিকেলে 50টা সিট এখানে 12 জনকে রাখবে 3 জনকে, বাকি কিন্তু 12 জনকে মানে 9 জনকে বাতিল করে দিবে, আর 20 জনকে ডাকতেছে ওখান থেকে 15 জনকে বাতিল করে দিবে। তার মানে এটা একটা ভাগ্যের খেলা, ভাগ্যের বিষয়, টাকারও খেলা আছে এখানে। টাকা মাকা দিলে অনেক সময় ব্যবহার দিয়ে দিবে, সিটগুলি বিক্রি হয়ে যায় বেশিরভাগ ধরো 60-70% সিট অটোমেটিকলি বিক্রি হয়ে যায়, বিভিন্ন মেডিকেলে এগুলি বিক্রি করে ফেলে, বুঝতে পারছো। সরাসরি তো তোমাকে অফার দিবে না, বিভিন্ন মাধ্যমে সিস্টেম করে অনেকে যোগাযোগ করে, আগে যোগাযোগ করে আবেদন করে, অথবা এই মেডিকেলের নাম আসে কিনা, অথবা বিভিন্ন দালাল টালাল প্রতারক তৃতীয় পক্ষ লোক টোক দূরে টাকা মাকা দিয়ে এগুলি চান্স নিয়ে আনে, বুঝতো। এটা মূল কাহিনী। তো এই ছিল। আর আমি কিভাবে কোথা থেকে পাইছি, এটা কোন মেডিকেল লিস্ট এসব জানতে চাইবে না, পাইছি যেমন হোক, জিল্লু হয়তো আমাকে দিয়ে দিছে, স্বপ্ন যুগে হয়তো অথবা যে কোনো যুগে। হ্যাঁ, এটা সাকিব খানের একটা মুভির ডাইরেক্ট বর্তমানে মানে চলতেছে, ট্রেন্ড চলতেছে, ডাইরেক্ট দিয়ে দিলাম। আমি সিনেমা দেখি না, এই তো এত বয়স মানে বছর হইলো, 23-24 বছর বয়স, কিন্তু আজ পর্যন্ত আমি সিনেমা হলে যাইনি, সিনেমা দেখা হয়নি। আমার ঘরের সাথে কিন্তু সিনেমা হল, মানে আমাদের বাল্যগঞ্জে গ্রামের সাথে হাসনাজ গ্রাম, হাসনাজ আমার গ্রাম, বাসা থেকে 5 মিনিট সময় লাগে সিনেমা হল। আজ পর্যন্ত কিন্তু আমি সিনেমা হলে যাইনি, কোনো সিনেমা হলে যাইনি, আমার এলাকার সিনেমা হলেও যাইনি। আলহামদুলিল্লাহ, সেই সিনেমা হলটা অবশেষে মাদ্রাসায় পরিণত হয়ে গেছে। তোমরা হয়তো যারা ফেসবুক অথবা ইউটিউব অথবা মিডিয়া জগতে যুক্ত আছে, ওরা সংবাদটা জানতে পেরেছো। আমাদের হাসনাবাস সন্ধ্যা সিনেমা হল, যেটা মানে ঐতিহ্যবাহী একদম বিখ্যাত একটা সিনেমা হল, একদম 1990 শতকের একটা সিনেমা হল, এটা কিন্তু 1 কোটি টাকার বিনিময়ে কিন্তু বিক্রি হয়ে গেছে। মাদ্রাসা কিন্তু ওইখানে মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে মানে তৈরি করে ফেলেছে, মানে সিনেমাকে বিক্রি করে, মানে মাদ্রাসার সাথে সিনেমা। তখন অবশেষে গত কয়েক মাস আগে কিন্তু এটা তোমরা অনেকে হয়তো নিউজ দেখেছো, মানে মাদ্রাসা কর্তৃপক্ষ 1 কোটি টাকা দিয়ে সিনেমার জায়গাটা, সিনেমা হলটা কিনে নিয়েছে। এটা এখন মাদ্রাসায় পরিণত হয়েছে। এখন আল্লাহর কালাম পাঠ হয়, কোরআন তিলাওয়াত হয়, হেফজখানা ছাত্র হাফেজ হচ্ছে এখান থেকে। খুবই অভিনন্দন। আমি ওটা নিয়ে একটা ব্লগ ভিডিও বা মানে তৈরি করবো ভাবছি, আর ফেসবুক পেজে এগুলো নিউজগুলো দিতাম। তো ওইটা আবার ইনশাল্লাহ কুরবানি ঈদের যখন বাসা দেবো তখন ওই মাদ্রাসাটা নিয়ে একটা ব্লগ ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো সিনেমা এখনো দেখা হয়নি। সাকিব খানের বর্তমানে একটা সিনেমা চলতেছে, দেখতাম বরবাদ। তো এমনি আবার মুভি টুভি আগে দেখতাম, মেডিকেল আসার পরে মানে সময় পাই না। সাকিব খানও আমার বাংলাদেশের মধ্যে একদম নায়ক। তাছাড়া আগে তামিল মুভির ভক্ত ছিলাম আমি, আবার হলিউডের ভক্ত আমি, মানে হলিউডের ভক্ত, আবার মানে সায়েন্স ফিকশন মুভি দেখি কি বেশি। তো এখন মেডিকেল আসার পরে এগুলো আর ওইভাবে দেখা হয় না, তবে প্রচুর মুভি দেখতাম একসময়, প্রচুর মুভি দেখছি। আর আমি কিন্তু মেডিকেল আসার পরে এগুলো আর দেখা হয় না। আর হচ্ছে তোমার টানা 4 বছর দেখতেছি, আসার পরে 1-2 বছর মধ্যে শেষ হয়ে গেছে দেখা, মানে মেডিকেল আসার আগে দেখা শেষ। অলরেডি আমি 185 আর 86 ভলিউমটা বাকি আছে। এতদিন এই যে ছুটি পেয়েছিলাম, একসাথে প্রায় 15-20টা ভলিউম আমার জম ছিল, 2 ঘন্টা করে, এগুলো জানোই তো। 185 আর 86 ভলিউমটা বাকি আছে আমার, এটা ইনশাল্লাহ আজকে সময় পেলে দেখবো। এটা দেখলে মোটামুটি এটা রানিং পর্ব কিন্তু 87 পর্ব আসবে বৃহস্পতিবারে। দীর্ঘ প্রায় 4 বছর যাবত এই সিরিজটা দেখা হচ্ছে। মানে ওয়ার্ডগুলি বললে সমস্যা আছে, যেহেতু আমি এটা নিয়ে কথা বলার কারণে আমার চ্যানেলের সমস্যা হয়ে গেছে। তো এগুলি বললে একটু সমস্যা হবে কি, ইসলামিক ওয়ার্ডগুলি। তো এগুলি আমি দেখি, এগুলি মোটামুটি দেখার পরে অটোমেটিকলি নাটক মুভি টুভি দেখা, তামিল মুভি, বাংলা মুভি, এগুলি অটোমেটিকলি মানে মানে আর দেখা হয় না। এগুলি এই সিরিজটা দেখলে তুমি অটোমেটিকলি অন্য কোনো আর দেখা হবে না, বুঝতে পারছো। অন্য কোনো অটোমেটিকলি চলে যাবে, বুঝতে পারছো। মানে ইতিহাস জানতে পারি, আমাদের এই ইতিহাস, সোনালী যুগের ইতিহাস। তো এই ছিল। তো সিনেমা এখনো দেখা হয়নি। তবে হ্যাঁ, কমিউনিটি মেডিসিনের ট্যুরে যখন আমরা থার্ড ইয়ারে ছিলাম, তখন ঢাকাতে তো আমাদের 7 দিন মানে করা লাগছে, ডিউটি করা লাগছে বিভিন্ন হসপিটালে। এমনকি ওই স্বাস্থ্য অধিদপ্তরের যে ইয়াগুলি আছে না মহাখালীতে, ওইখানে বিভিন্ন হসপিটাল আমাদের 7 দিন থাকা লাগছে। বারডেম হসপিটালে 1 দিন, তারপরে তোমার টিবি হসপিটালে 1 দিন, যেটা শ্যামলীতে, তারপরে মহাখালী স্বাস্থ্য মানে অধিদপ্তরে ওইখানে। তো ওইখানে হচ্ছে আমাদের মোটামুটি তখন কি করেছিলাম, শেষের দিন মানে ওই সবাই মিললে আমরা যে 48 জন 50 জন ছিলাম তখন, মানে সিনেফ্লেক্স যেটা ছিল নব থিয়েটার, ওইখানে আমরা একটা ট্যুর ছিল ছিল, তখন সবাই মিললা সিনেমা দেখা হয়েছিল। ওইটা আনন্দ হয়েছিল অনেক। ওইটা আমার জীবনের প্রথম মানে সিনেমা দেখা হয়েছিল কি, মানে পর্দার মধ্যে বৈশা। ওইটা তো বাধ্য দেখতে হবে, এখন কি করার। তখন একটা দেখছিলাম, তখন হচ্ছে এই কি একটা মুভির জন্য চলতেছিল, একটা ভালো একটা ওই চঞ্চল খানের নাকি শাকিব খানের কি একটা মুভি, তখন একটা সেরা একটা মুভি। তো যাই হোক, এই ছিল। কিন্তু আমি ওইভাবে প্রকৃতপক্ষে সিনেমা হলে কখনো যাওয়া হয়নি, ওইভাবে দেখা হয়নি। হ্যাঁ, ওইটা তো পরিস্থিতির শিকার হয়ে বাধ্যতামূলক আনন্দ ভর্তি ব্লগ ভিডিও তৈরি করার জন্য গিয়েছিলাম। তো এই ছিল। যারা হয়ে মেয়েদের ওটা চান্স মেসেজ আসবে তোমার সিমে, এমনকি লিস্ট প্রকাশ করবে, তখন জানতে পারবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।